হঠাৎ করেই বাঁশবেড়িয়া গ্রামের শেষ সীমান্তে থাকা একটি শুকনো মৃতপ্রায় খালে কোনো এক ভয়ানক অশুভ শক্তি এসে বসবাস শুরু করে, যার কারণে অতিষ্ঠ হয়ে পড়ে বাঁশবেড়িয়া গ্রামের নিরীহ মানুষসহ অবলা পশু পাখি। সেই ভয়ানক প্রেতের হাত থেকে সবাইকে রক্ষা করতে তারানাথ তান্ত্রিক কি আদৌ সক্ষম হবেন? মরা খালের আতঙ্ক দূর করতে কি পারবেন তিনি, নাকি তার এই কাজে তাকে সাহায্য করবে অন্য কেউ? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মরা খালের আতঙ্ক। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ ও কৌশিক, তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে রাজ, কুণাল, সঞ্চিতা, পার্থ, রূপঙ্কর, অভিষেক ও নন্দিতা। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মরা খালের আতঙ্ক। রাত্রি এখন বেশ গভীর বলা চলে। চারিদিক জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোথাও এতটুকু কোনো আলো নেই, বিন্দুমাত্র শব্দ শোনা যায় না চারিদিক হতে। কেবলমাত্র বুনো লতা পাতার ঝোপের ভিতর থেকে একটানা ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। বাঁশবেড়িয়া গ্রামের শেষ সীমান্তে যে সুদীর্ঘ বিশাল মরা খালটি রয়েছে, তার দিকে এগিয়ে আসে দুটি বিশাল দেহী দানবাকার চেহারার ছায়ামূর্তি। একে অপরের সাথে নিজেদের মধ্যে কথোপকথনে তারা অত্যন্ত ব্যস্ত। কি হে ভাই রতিকান্ত, আজকে বেশ ভালোই চুরিটা করা গেছে, কি বলো? তা যা বলেছো ভাই বিজয় প্রতাপ, সত্যি বেশ অনেক দিন পর আবার এরকম ভাবে নিজেরা চুরি করার সুযোগ পেলাম। আজকে যা কামাই করেছি তাতে বেশ কয়েকদিন চুরি না করতে বের হলেও চলবে। এবার শুধু আরাম করে খাও দাও আর ঘুরে বেড়াও। রতিকান্ত এবং বিজয় প্রতাপ দুজনেই নাম করা দুইজন কুখ্যাত চোর। প্রতিদিন রাতে তারা এ গ্রাম ও গ্রামে চুরি করে বেড়ায়। আজ তারা এসেছিল বাঁশবেড়িয়া গ্রামে চুরি করার মতলবে। কার্যসিদ্ধি হওয়ার পর তারা রাতের অন্ধকারে চুপি চুপি হাঁটতে হাঁটতে এসে পৌঁছায় গ্রামের একেবারে শেষ সীমান্তে অবস্থিত শুকনো মরা খালটির দিকে। গ্রামের শেষ সীমান্তে হওয়ার কারণে এই দিকে কোনো মানুষের বসবাস নেই। সম্পূর্ণ জায়গাটা একেবারে শুনশান, জনমানবহীন। এ গায়ের চারিদিকে প্রচুর বাঁশ গাছ রয়েছে। বোধহয় সেই জন্যই এই গ্রামের নাম বাঁশবেড়িয়া। বর্তমানে তারা বাঁশবেড়িয়া গ্রামের শেষ মাথার খালের সামনে এসে দাঁড়িয়েছে। খালটি একেবারে শুকিয়ে গেছে পুরোপুরিভাবে। আসলে এই খালে কোনোদিনই জল থাকে না। এমনকি বর্ষাকালে যখন অন্যান্য পুকুর, খাল, বিল, নদ নদী, নালা জলে টুপটুপ করে, তখনও আশ্চর্যজনকভাবে এই খাল একেবারে জলশূন্য হয়ে থাকে। গোটা খালটি পরিপূর্ণ কেবল থকথকে পাঁক আর কাদামাটিতে। খালের একেবারে ধারে এসে বসে রতিকান্ত এবং বিজয় প্রতাপ। বেশ কিছুটা রাস্তা এক প্রকার দৌড়ে আসার কারণে তারা বেশ হাঁপিয়ে গেছে। বাঁশঝাড়ের মাথা থেকে আধফালি বঙ্কিম চাঁদ উকি দিয়েছে। শিরশিরে হাওয়ায় বাঁশের সরু সরু পাতায় যেন দোলা লাগে। চাঁদের সামান্য মিহি চাঁদনি আলো এসে পড়েছে মরা খালের পাঁকে। যেন এক বিচিত্র আলো আধারের আলপনা সৃষ্টি হয়েছে গোটা খাল জুড়ে। বিজয় প্রতাপ অপলকভাবে তাকিয়ে থাকে সেই শুকনো মরা খালটির দিকে। ঠান্ডা বাতাসে যেন তার ঘাড়ের সমস্ত লোমকূপ মুহূর্তের মধ্যে খাড়া হয়ে ওঠে। সে রতিকান্তের দিকে তাকিয়ে কম্পমান সুরে বলে, বলছি কি ভাই, জায়গাটা একটু বেশি রকমের নিস্তব্ধ না? কেমন যেন গা ছমছমে ভৌতিক প্রকৃতি।
সত্যি ভাই, তুমি পারো বটে। হ্যাঁ, মানছি চারপাশটা বড় শুনশান, নিস্তব্ধ প্রকৃতি, কিন্তু তা বলে যে গা ছমছমে ভৌতিক বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আরে আমি কি আর এমনি এমনি বলছি এ সমস্ত কথা? বাঁশবেড়িয়া গ্রামের এই খালের সম্বন্ধে অনেক কথা শুনেছি, যেগুলো মোটেও সাধারণ কথা নয়। এই খালের বদনাম আছে প্রচুর। এই গাঁয়ের মানুষ রাতের বেলায় এখানকার ত্রিসীমানায় পা রাখার সাহস পায় না। আরে সে কি আর আমি শুনিনি ভাবছো? এই খালের মধ্যে নাকি এক ভয়ানক প্রেতাত্মার বাস। যে মানুষ রাতের অন্ধকারে এই খালের সামনে এসে দাঁড়ায়, সে ভয়ানক প্রেতাত্মা নাকি তাকে হত্যা করে। যত সব ফালতু আজগুবি কথা। আচ্ছা আচ্ছা, তুমি বলো না, কতক্ষণ হয়ে গেল আমরা এইখানে এই খালের ধারে বসে আছি? কই, আমাদের তো সেরকম কিছুই হলো না। রতিকান্তের কথায় বিজয় প্রতাপের মনে কিছুটা সাহস এলেও মনের মধ্যে জমতে থাকা নিদারুণ ভয় পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারে না সে কিছুতেই। ছোটবেলা থেকে বাঁশবেড়িয়া গ্রামের এই খালের সম্বন্ধে সে নানান ধরনের ভৌতিক গল্পকথা শুনে এসেছে তার বাপ ঠাকুরদার মুখ থেকে। সে সবই কি তবে মিথ্যা? এই সব ভাবতেই মশগুল ছিল সে। হঠাৎ এমন সময় বাঁশঝাড়ের অপর প্রান্ত হতে একদল শৃগাল রক্তলোলুপ গর্জন করে ওঠে। বিজয় প্রতাপ রতিকান্তের দিকে তাকিয়ে বলে, আমি বলি কি ভাই, আমাদের আর এখানে বসে থেকে কাজ নেই। চলো আমরা বরং এবার ফিরে যাই, এখানে না থাকাটাই শ্রেয়। বিজয় প্রতাপের কথা শুনে রতিকান্ত পুনরায় হাসতে হাসতে অস্থির হয়ে পড়ে। তারপর সে তার পানে তাকিয়ে বলে, সত্যি ভাই, তুমি দেখছি ভীষণ রকমের ভয় পেয়ে গেছো এই খালটিকে নিয়ে। আরে বাবা, আমি তো তোমায় বলছি ওইসব ভূত প্রেত বলে কিছুই নেই। এই ঠান্ডা মনোরম অপূর্ব সুন্দর পরিবেশে বসে থাকতে কি সুন্দর লাগছে বলো দেখি। আর কিছুটা সময় না হয় এখানে বসে থাকি, তারপর না হয় চলে যাবো খন। রতিকান্তের কথায় বিজয় প্রতাপ এবার সেখানে বসে থাকতে এক প্রকার বাধ্য হয়, কিন্তু তার মন বারে বারে যেন কুডাক ডেকে ওঠে। তার অন্তরাত্মা যেন তাকে বলে যে এই জায়গাটা মোটেও ভালো নয়, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াটাই ভালো, তাদের জন্য মঙ্গল। কিন্তু কে শোনে কার কথা? বিজয় প্রতাপের কোনো কথাই যে রতিকান্ত কানে তুলতে চায় না, তাই তাকেও সেখানেই বসে থাকতে হয়। রাত্রি তখন বেশ গভীর হয়েছে। আকাশের চাঁদ আরও খানিকটা হেলে গেছে বাঁশঝাড়ের মাথার দিকে। রতিকান্ত এবং বিজয় প্রতাপ এবার উঠে দাঁড়ায় তাদের নিজেদের গ্রামে ফেরার উদ্দেশ্যে। ঠিক সেই সময় ঘটে যায় একটা ভয়ানক অঘটন। সেই শুকনো মরা খালের থকথকে পাঁক আর কাদার মধ্যে থেকে বেরিয়ে আসে দুটি বিশাল বিশাল লম্বাটে হাত। সেই হাতে এতটুকু চামড়া কিংবা মাংস নেই। হাত দুটো একেবারে ধপধপে সাদা হাড় দ্বারা নির্মিত এবং প্রত্যেকটি আঙুলের অগ্রভাগে বিদ্যমান বড় বড় নখ। এই রক্ত জল করা বীভৎস দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় বিজয়ের। রতিকান্তের অবস্থাও ততক্ষণে তথৈবচ। তারা পালানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কিছুতেই পালিয়ে উঠতে পারে না, কারণ ওই দুটি হাড়ের হাত ততক্ষণে তাদের দুজনার দুই পা শক্তপোক্তভাবে জড়িয়ে ধরেছে। শুকনো মরা খালের ভেতর থেকে এবার একটা পৈশাচিক অট্টহাসি উঠে আসে। চারিদিকের নিস্তব্ধ প্রকৃতি পুরোপুরিভাবে খান খান হয়ে যায় বাঁশবেড়িয়া গ্রামের মরা খালের প্রেতের আকাশ কাঁপানো সেই অট্টহাসিতে। দুটো প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ সম্পূর্ণভাবে তলিয়ে যায় সেই খালের মধ্যেকার পাঁকের ভিতর। বাঁশঝাড়ের মধ্যে থেকে আবার একদল শেয়াল যেন ডেকে ওঠে মহা আনন্দে। না, আজ এতটুকু বৃষ্টি হচ্ছে না বাইরে। তবে আকাশের বুকে মেঘের ঘন ঘটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে মুষলধারে বর্ষণ শুরু হবে। আজ ছুটির দিন, তার উপরে আবার এমন বৃষ্টি বাদলার ঠান্ডা আবহাওয়া,
সত্যি এই রকম বাদলার দিনে মন যেন কেমন উদাসীন হয়ে পড়ে, কোনো কাজেই যেন মন বসানো যায় না সঠিকভাবে। এই হলো আমার এক বড় সমস্যা। ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার জন্য আজ কিশোরীর আসার কথা ছিল, অথচ সে এখনও আমার বাড়িতে এসে পৌঁছায়নি। অনেকটা সময় তার জন্য অপেক্ষা করার পর শেষমেশ আমার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে হাজির হলো সে। কিশোরীকে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়ে পড়লাম। কিশোরী আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মার্জনা করো ভাই, তোমার বাড়ি আসতে অনেকটা বিলম্ব হয়ে গেল, সে কারণে তোমার কাছে ক্ষমা চাইছি প্রথমেই। আরে আর বলো না, আসার পথে এমন একখানি জরুরি কাজ পড়ে গেল যে কিছুতেই সে কাজ শেষ না করে আসতে পারলাম না। আচ্ছা বেশ বেশ, সেই সব কথা না হয় পরে হবে ক্ষণ, কিন্তু তার আগে তাড়াতাড়ি চলো, এবার দুই বন্ধু মিলে মটলেনের উদ্দেশ্যে রওনা দিই। সে কোন সকালে যাওয়ার কথা ছিল, অথচ দেখো এখন কতখানি বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। চলো চলো ভাই, তাড়াতাড়ি বেরিয়ে এসো তুমি। আর বেশি বিলম্ব না করে আমি আর কিশোরী মিলে এবার বেরিয়ে পড়লাম রাস্তায়। তবে আমার সঙ্গে করে দুখানি ছাতা নিতে কোনো মতে ভুললাম না, কারণ মেঘের অবস্থা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল হুটহাট করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে। 5 মাথার মোড়ে এসে দাঁড়াতেই কিশোরী এগিয়ে গেল ছোট্ট গুমটি মতন দোকানটার দিকে, ঠাকুরমশাইয়ের জন্য একখানি পাসিংশ সিগারেটের প্যাকেট কিনতে। আমরা জানি সেই সিগারেট ছাড়া কোনো মতেই তিনি গল্প বলতে পারেন না, গল্পের আসর যেন কিছুতেই জমজমাট হয়ে ওঠে না। পাসিংশ সিগারেট কিনে কিশোরী ফিরে এলে আমরা দুজন মিলে আবার হাঁটতে শুরু করলাম। ঠাকুরমশাইয়ের বন্ধ দরজার সামনে এসে দাঁড়াতেই কিশোরী বেশ জোরে জোরে কড়া নেড়ে বলল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাখানা খুলুন, আমি কিশোরী, আমরা এসেছি। তারানাথ তান্ত্রিকের কন্যা চারিয়ে এসে সদরের দরজা খুলে দিল। মেয়েটা মিষ্টি হেসে আমাদের যেন সাদর আহ্বান জানালো। আসুন আসুন কাকাবাবু, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে ঢুকে আসুন। যা মেঘ করেছে আকাশ জুড়ে, তাতে মনে হচ্ছে এক্ষুনি যাবে বৃষ্টি নামলো বলে। হ্যাঁ মা, একেবারে হক কথা বলেছ তুমি। চারিমা, কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? আগে হ্যাঁ কাকাবাবু, ঈশ্বরের অসীম আশীর্বাদে আমি বেশ সুস্থ আছি। তা আপনারা কেমন আছেন? হ্যাঁ চারিমা, আমরাও বেশ ভালো আছি। হ্যাঁ চারিমা, আমরাও বেশ ভালোই আছি। আমি আর কিশোরী ঘরের অভ্যন্তরে ঢুকে আসতেই চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে দিল অতি দ্রুততার সাথে। ঘরের ভেতরে ঢুকে আসতেই আমরা দেখলাম দাওয়ার উপর রাখা তক্তাপোষে বসে আছেন তারানাথ তান্ত্রিক। তিনি আমাদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হাসলেন। আমরাও 2 হাত নমস্কারের ভঙ্গিতে জড়ো করে মৃদু হাসলাম। তারপর জুতো জোড়া দাওয়ার এক কোণে খুলে রেখে উঠে এলাম উপরে। ঠাকুরমশাই আমাদের দেখে বললেন, এসো এসো তোমরা, আমি যে সেই থেকে এখানে বসে অধীর আগ্রহে তোমাদের জন্য অপেক্ষা করছি। দাওয়ার উপর উঠে তক্তাপোষের মধ্যে বসতে বসতে কিশোরী ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে খানিক হেসে বলল, সে কি ঠাকুরমশাই, আমরা যে আপনার বাড়িতে আজকে আসবো তা কি আপনি আগে থেকেই জানতে পেরে গিয়েছিলেন নাকি? কিশোরীর কথা শুনে ভয় আমার বুক কেঁপে উঠল। আমি মনে মনে ভাবলাম ঠাকুরমশাই বুঝি এবার ভীষণ রকমের রেগে যাবেন, কিন্তু আমি যেমনটা আশঙ্কা করছিলাম তেমন কিছু হলো না। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই রেগে যাওয়ার বদলে এক অদ্ভুত হাসি হেসে বললেন, ও জানতাম বই কি, অবশ্যই জানতাম যে তোমরা আজ আমার গৃহে আসবে। আরে বাবা, সেই জন্যই তো এমন ভাবে মেঘ রাশিকে আটকে রেখেছি বৃষ্টি পড়ার হাত থেকে। আমি ভেবে দেখলাম আর খানিকটা সময়ের মধ্যেই তোমরা আমার গৃহে এসে উপস্থিত হলে না হয় বরং বৃষ্টি নামানো যাবে খন। যদিও এই কাজ একাধিকবার করা মোটেও উচিত নয়, কারণ প্রকৃতির মধ্যে তার নিজস্ব স্বাভাবিকতা বজায় রাখাই দরকার। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে কিশোরী এবার ফিক করে হেসে উঠল। ভীষণ রকমের রাগ হলো আমার তার প্রতি। কি দরকার এইভাবে হাসার? সে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ঠাকুরমশাই, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এতক্ষণ ধরে আপনার ক্ষমতার মাধ্যমে বৃষ্টি হতে দেননি, তাই তো? তারানাথ তান্ত্রিক মুখে কিচ্ছুটি বললেন না, একটা টু শব্দ অবধিও করলেন না তিনি। কেবলমাত্র অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিশোরীর দিকে। আমার মনে হলো তার 2 চোখ যেন ভীষণ রকমের উজ্জ্বল হয়ে উঠেছে।
আচ্ছা কিশোরী, আমি বেশ বুঝতে পারছি যে তুমি আমার কথা বিশ্বাস করছো না, মোটে না করতেই পারো, সেই বিষয়ে আমি তোমায় বিন্দুমাত্র জোর করব না। তবে অনেকক্ষণ ধরেই মেঘ করে রয়েছে, বৃষ্টিও নামার কথা, কিন্তু কেবলমাত্র আমি আটকে রেখেছি বলি বৃষ্টি হয়নি। তুমি বরং একবার 1 থেকে 3 গুণো, আর 3 গুণার সাথে সাথেই দেখো বৃষ্টি হয় কি না। আমি শুধু কেবলমাত্র দুজনের মুখাপেক্ষী হয়ে রইলাম। তারানাথ তান্ত্রিকের সাথে কিশোরী যেন এক লড়াইয়ে নেমেছে। এই লড়াই হলো ঠাকুরমশাইয়ের অতিলৌকিক ক্ষমতার পরীক্ষার। ইতিমধ্যেই কিশোরী গুনতে শুরু করল। 1 2 3। কিশোরীর 3 গোনার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে মেঘ ভাঙা বৃষ্টিপাত শুরু হলো। সেইরূপ বৃষ্টি খুব একটা সচরাচর দেখা যায় না। কিশোরী কেমন যেন হকচকিয়ে গেল পুরো ঘটনাটায়। সে আর কোনো কথাই বলতে পারল না, বা বলা ভালো, কথা বলার তার বিন্দুমাত্র মুখ রইল না। আমি দেখলাম ঠাকুরমশাইয়ের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি বিরাজমান। এই নিন ঠাকুরমশাই, আপনার জন্য আসার পথে একখানা 500 সিগারেটের প্যাকেট কিনে এনেছিলাম। এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে বড় খুশি হই। হ্যাঁ হ্যাঁ, নেব বই কি, অবশ্যই নেব। তোমরা ভালোবেসে আমার জন্য কিনে এনেছো, আর আমি তা নেব না, সে আবার হয় নাকি? চারি, ওমা চারি, কাকাবাবুদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর, আর চায়ের সাথে কিছুটা মুড়ি মাখাও করে আনিস। ঠাকুরমশাই এবার আমার হাত থেকে 500 সিগারেটের প্যাকেটখানা নিয়ে সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে আলতোভাবে তার নিজের ঠোঁটের ডগায় চেপে ধরলেন। তারপর তিনি ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটে আগুন ধরালেন। সিগারেটের স্বল্প মৃদু ধোঁয়া মিশে যেতে লাগলো শূন্যের মধ্যে। প্রকৃতি জুড়ে নেমে এলো এক অস্বাভাবিক অন্ধকার। মেঘলা দিনে সচরাচর সন্ধ্যা নামার বহু পূর্বেই আঁধার ঘনিয়ে আসে, কিন্তু আজকের এই অন্ধকার যেন একটু বেশি মাত্রায় গাঢ়। বৃষ্টিপাতের সাথে শীতল জল বাতাস বইতে লাগলো ক্রমাগত। আমরা চুপচাপ বসে রইলাম, কেউ একটি কথাও বললাম না। চারি এসে আমাদের জন্য নামিয়ে রেখে গেল 2 পেয়ালা চা। ঠাকুরমশাই জানেন তাকে ঠিক কি করতে হবে এবার। সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় গুঁজে দিয়ে তিনি আমাদের দিকে বেশ নেশাতুর চোখে তাকিয়ে বললেন, তা কি হে, এবার বেশ ভালো রোমহর্ষক গোছের একখানি ভালো কাহিনী তোমাদের শোনাতে হবে কি, তাই তো? আমি আর কিশোরী প্রায় একসাথে সহজাতভাবে উপর নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তারানাথ তান্ত্রিক একবার বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আজ আমি তোমাদের যে গ্রামের কথা বলবো তার নাম বাঁশবেড়িয়া। আমাদের গ্রাম থেকে একেবারে উত্তর মুখ বরাবর হাঁটলে সেই গ্রাম পড়বে। যদিও আমাদের গ্রাম থেকে বাঁশবেড়িয়া গ্রামের দূরত্ব ছিল প্রচুর, সে বেশ কয়েকদিনের পায়ে হাঁটা রাস্তা। তোমরা তো জানোই যে আমি একটু ভব ঘুরে প্রকৃতির মানুষ। জীবনের বেশিরভাগ সময় আমি কাটিয়েছি এদিক ওদিক নানা জায়গায় ঘোরাঘুরি করে। বেশি দিন একটানা এক জায়গায় থাকতে আমার মন চাইতো না মোটেও, তাই কেবলমাত্র পরমেশ্বরের ওপর ভরসা রেখে আমি নানান অচেনা অজানা জায়গায় ঘুরে বেরিয়েছি নির্ভয়ে। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার এই জন্মে হবে না, তাই সংসারে থেকেই আমাকে আমার সাধনা জীবন সম্পূর্ণ করতে হবে। সে কারণে তন্ত্রমন্ত্র সাধনার সাথে সাথে পাশাপাশি একইভাবে আমি আমার সাংসারিক জীবন কাটিয়েছি খুব সুন্দরভাবে, কখনো ছেলে হিসেবে, কখনো স্বামী হিসেবে, কখনো বা চারির বাবা হিসেবে। একদিন ভর দুপুর বেলায় আমি ঘরের মাঝ উঠোনে চাটাই পেতে বসে একটা কোষ্ঠী বিচার করছি খুব ভালোভাবে, মনোযোগ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছি কোষ্ঠীর প্রত্যেকটি বিষয়। ঠিক এমন সময় আমার সে কাজে ব্যাঘাত ঘটালো বন্ধ সদর দরজার অপর প্রান্তে হওয়া অস্থিরভাবে কড়াঘাতের ঠকঠক শব্দ। আওয়াজের ধরন শুনে আমি বুঝলাম যে নির্ঘাত কোনো বিপদগ্রস্ত মানুষ এসে উপস্থিত রয়েছে আমাদের গৃহের বাইরে, কারণ তা না হলে একটানা এইভাবে দ্রুততার সাথে সচরাচর কেউ দরজার কড়া নাড়ে না বিচলিত ভাবে। তারপর কি হলো ঠাকুরমশাই? সদরের বন্ধ দরজার আগল খুলে কি দেখলেন আপনি? আমি দ্রুত পায়ে এগিয়ে গেলাম সদরের বন্ধ দরজার দিকে। তারপর দরজার আগল খুলে দিলাম, আর আগল খোলা মাত্রই আমি দেখলাম
এক স্বল্প বয়সী তরুণ যুবক, বয়স প্রায় ধরো ওই তোমাদের মতোই। সে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সম্মুখ ভাগে। যুবককে দেখে বুঝলাম যে সে বড়ই দুশ্চিন্তাগ্রস্ত ও হতাশাচ্ছন্ন। তার দেহের মধ্যে থাকা পোশাক পরিচ্ছেদের দিকে একবার আমার নজর গেল। যুবকের অঙ্গে থাকা জামা কাপড়ের ধরন দেখে বুঝলাম যে সে বেশ ধনী পরিবারের ছেলে। সেই যুবক ততক্ষণে নিজের 2 হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে উঠল, আজ্ঞে, আপনি কি সেই বিখ্যাত তারানাথ চক্রবর্তী, মানে তারানাথ তান্ত্রিক? যুবকের কথা শুনে আমি এবার মৃদু হেসে তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ বাবা, আমি তারানাথ তান্ত্রিক, তবে বিখ্যাত কিনা জানি না। সামান্য কিছু টুকিটাকি তন্ত্রবিদ্যা জানি, যা দিয়ে সবসময় চেষ্টা করি বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। নমস্কার ঠাকুরমশাই, আমি প্রফুল্ল পাল। আমি সেই বহুদূরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে আসছি। ঠাকুরমশাই, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। একটু খাবার জল দিতে পারবেন? তাহলে বড় উপকৃত হতাম। মারাত্মক তৃষ্ণায় আমার গলা একেবারে শুকিয়ে গেছে, বুক যেন ফেটে যাচ্ছে। একটু জল পান না করলেই নয়। এই কথা বলে সেই যুবক অর্থাৎ প্রফুল্ল আমার চরণধুলি মাথায় নিতেই যাচ্ছিল, কিন্তু আমি তাকে সে কার্য হতে বাধা দিয়ে তার হাত ধরে তাকে আমাদের ঘরে নিয়ে এসে বসালাম। গৃহের ভিতর ঢুকে একটি ছোট থালায় করে এনে দিলাম কয়েকটি গুড়ের নারকেল নাড়ু আর 1 গ্লাস শীতল জল। একখানি নাড়ু মুখে দিয়ে সে ঢকঢক করে গ্লাসের প্রায় সবটুকু জল গলার্ধকরণ করে তৃপ্তিতে বুকে হাত রাখল। আমি তার মুখোমুখি এসে বসলাম। এবার বলো প্রফুল্ল, ঠিক কী কারণে তুমি সেই বহু দূরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে এইভাবে ছুটে এসেছো আমার কাছে? ঠিক কী বিপদে পড়েছো তোমরা? সেই যুবক এবার চোয়াল গড়িয়ে আসা সরু জলের ধারা নিজের হাতের নরম তালু দিয়ে মুছে ফেলল। তারপর বেশ ভয় মিশ্রিত থমথমে গলায় সে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একেবারে যথার্থ অনুমান করেছেন। সত্যি এক ভয়ানক বিপদের মুখোমুখি হয়েছে আমাদের গ্রাম বাঁশবেড়িয়া। আমাদের গ্রামের একেবারে শেষ সীমান্তে একটি শুকনো মরা খাল রয়েছে। সহসা সেই খালটিকে কেন্দ্র করে আমাদের গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক আতঙ্ক। আতঙ্ক? বলো প্রফুল্ল, কি সেই আতঙ্ক? কোনো কিছু রেখে ঢেকে বলো না। যা জানো, যা ঘটেছে, যা ঘটে চলেছে, তার সবটা আগাগোড়া খোলসাভাবে বিশ্লেষণ করো, যাতে আমার বুঝতে এতটুকু না অসুবিধে হয়। হ্যাঁ ঠাকুরমশাই, তো যা বলছিলাম আপনাকে, আমাদের গ্রাম বাঁশবেড়িয়ার একেবারে শেষ সীমান্তে রয়েছে একটি সুদীর্ঘ বিশাল খাল। খালটি ভারী আশ্চর্যজনক ঠাকুরমশাই। খালটির মধ্যে কোনো কালে এতটুকু জল থাকে না। বর্ষাকালে যখন অন্যান্য পুকুর, নদ, নদী, খাল, বিল জলে থই থই করে, এমনকি তখনও সেই ভরা বর্ষাতে ওই খাল থাকে জলশূন্য। খাল জুড়ে রয়েছে কেবল থকথকে পাক আর কাদা। গ্রামের কোনো মানুষ সেই স্থানে ভুলেও পা রাখে না। মানুষ তো বহু দূরের কথা, সামান্য পশু পাখিরাও সেই স্থান এড়িয়ে চলে। কারণ কয়েকদিন আগে থেকে ওই খালের মধ্যে নাকি এক ভয়ানক প্রেতাত্মার বসবাস শুরু হয়েছে। বিভিন্ন মানুষ সহ নিরীহ পশু পাখিদের ওই খালের বিপুল পাকের মধ্যে টেনে নিয়ে গিয়েছে। তাদের হত্যা করে ভক্ষণ করেছে সেই ভয়ানক আত্মা। গ্রামের মানুষ, সুস্থ স্বাভাবিক জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে ইতিমধ্যেই। ঠাকুরমশাই, কারো বাড়ির হাঁস মুরগি সে ধরে খায়, তো আবার পরের দিন কারো বাড়ির গরু মোষ। প্রথম দিকে হাঁস মুরগি, গরু বাছুর, মোষ এইসবের মধ্যে তার ভক্ষণ সীমাবদ্ধ থাকলেও এখন তরতাজা মানুষ খেতে চায় সেই প্রেত। গ্রামের শেষ মাথায় মাঠের ধারে যে সমস্ত রাখালের দল গরু মহিষ চড়াতে যায়, তাদের সে ধরে ধরে খেতে শুরু করেছে। এই মহাবিপদ থেকে পরিত্রাণের আশায় আমি আপনার কাছে ছুটে এসেছি। ঠাকুরমশাই, আপনাকে কিছু একটা করতেই হবে, না হলে আমাদের গ্রাম একেবারে উজাড় হয়ে যাবে অচিরেই। প্রফুল্লের মুখ থেকে এই ঘটনার কথা শুনে আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। আমার বুক ঠেলে উঠে এলো একটা ভারী দীর্ঘশ্বাস। তার দিকে তাকিয়ে চোয়ালে হাত রেখে আমি বললাম, সত্যি প্রফুল্ল, তোমাদের গ্রাম বাঁশবেড়িয়ার কথা শুনে বড় চিন্তিত হয়ে পড়লাম আমি। গোটা বিষয়টা আমাকে একটিবার নিজের চোখে প্রত্যক্ষ করতে হবে, না হলে আমি সমস্যার সমাধান করতে পারবো না কোনো মতে। তোমাদের গ্রামের সমস্যা খুবই গুরুতর।
ওই মরা খালের আত্মাকে ধ্বংস করতে না পারলে সে একাধিক নিরীহ মানুষ এবং জীবজন্তুর প্রাণ নিতে সক্ষম হবে। ঠাকুরমশাই, এবার তাহলে কি করব আমরা? আমাদের কি করণীয় এখন? তোমাকে কিছুই করতে হবে না প্রফুল্ল, যা করার তা আমিই করব। তবে সেজন্য আমাকে কয়েকটা দিন তোমাদের গ্রামে, মানে বাঁশবেড়িয়ার গ্রামে কাটাতে হবে। এ তো অতি উত্তম প্রস্তাব। আপনি যদি সত্যি এই বিপদকালে আমাদের গ্রামে গিয়ে এই সমস্যার সমাধান করেন, তাহলে সত্যিই বড় উপকৃত হই। আমরা সমস্ত গ্রামের মানুষ আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। তুমি এখানে বসেই আমার জন্য কিছুটা সময় অপেক্ষা করো প্রফুল্ল। আমি আমার কিছু টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ির সকলকে বিদায়ের কথা জানিয়ে তারপর বেরিয়ে আসছি। এখন আচ্ছা বেশ ঠাকুরমশাই, আমি আপনার জন্য এখানে বসে অপেক্ষা করছি। আপনি প্রস্তুত হয়ে আসুন। আপনার গৃহের বাইরে আমাদের গরুর গাড়ি অপেক্ষা করছে ঠাকুরমশাই। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের গ্রামের বিপদের কথা শুনে আপনি যে সেখানে যেতে রাজি হয়েছেন, এটা দেখে সত্যিই বড় খুশি হলাম। আমি আপনার সম্বন্ধে লোকমুখে যা যা শুনেছিলাম তা যে একেবারে দিনের আলোর মতন ধ্রুব সত্য, আজ আমি তার হাতে নাতে প্রমাণ পেলাম। আরে প্রফুল্ল, এতে আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, কারণ ধন্যবাদ জানানোর মতন কোনো কাজই আমি এখনো করিনি। আমি যা করছি সেটা আমার কর্তব্য, আমার মূল কাজ, তাই ধন্যবাদ জানানোর প্রয়োজনীয়তা দেখছি না এতটুকু। একটানা এতক্ষণ ধরে গল্প বলার পর এবার ঠাকুরমশাই স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। আমি আর কিশোরী দৃষ্টি নিক্ষেপ করলাম বাইরের দিকে। বাইরের প্রকৃতি জুড়ে তখনও একটানা বৃষ্টিপাত হয়েই চলেছে ঝমঝম করে। বৃষ্টি থামবার বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই। ঠাকুরমশাই এবার আমাদের দিকে কাঁচুমাচু মুখে তাকিয়ে একটু গলা খাকারি দিয়ে বললেন, তোমরা এখানেই একটু বসো হে। আমি একটিবার গৃহের ভিতর থেকে আসছি গড়গড়াখানা সেজে। গড়গড়া ছাড়া তামাক খেয়ে সেরকম সুখ অনুভব করা যায় না মোটি। একথা বলে তারানাথ তান্ত্রিক এবার প্রবেশ করলেন গৃহের অভ্যন্তরে। আমি আর কিশোরী বুঝলাম এখন তবে বেশ কিছুটা সময়ের বিরতি পর্ব। ঠাকুরমশাই একটিবার যখন গড়গড়া সাজতে ঘরের অভ্যন্তরে ঢুকেছেন, তখন তিনি আর বেশ কিছুটা সময় এদিক পানে কিছুতেই আসবেন না। আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হলো কিশোরী। সিগারেটের প্যাকেট থেকে একখানি সিগারেট সে বের করে নিজে নিল আর একটা আমাকে দিল। আমরা এবার ধূমপানে মনোনিবেশ করলাম। তারানাথ তান্ত্রিক বয়স্ক মানুষ, আমরা তাকে যথেষ্ট সম্মান করি, তাই তার সামনে আজ অবধি কোনোদিন কখনো সিগারেট খাইনি। কিন্তু এখন আমরা জানি যে তিনি আর এদিকে কিছুতেই আসবেন না। বেশ আরাম করে সিগারেটে টান দিতে থাকলাম আমরা। তারপর সিগারেট খাওয়া সমাপ্ত হলে সিগারেটের অবশিষ্ট ফিল্টার দুটি ছুঁড়ে ফেললাম মাঝ উঠোনের দিকে। আরও বেশ কিছুটা সময়ের পর ঠাকুরমশাই এসে উপস্থিত হলেন আমাদের সম্মুখে। জ্বলন্ত গড়গড়া তার হাতে। গড়গড়ার নলে একটা লম্বা টান দিলেন তিনি। তারপর এক রাস ধোঁয়া ছেড়ে বললেন, আমরা এবার গরুর গাড়ি করে রওনা দিলাম প্রফুল্লের সাথে তাদের গ্রাম বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে। তোমাদের তো আগেই বলেছি যে আমাদের গ্রাম থেকে সেই গ্রামের দূরত্ব ছিল বেশ অনেকটা। সেই গ্রামে পৌঁছতে না পৌঁছতেই সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে প্রায় রাত্রি হয়ে গেল। বেশ অনেকটা পথ যাত্রার ক্লান্তিতে শরীর পুরোপুরি অবসন্ন হয়ে পড়ল। গরুর গাড়ি থেকে ঝোলা নিয়ে নেমে এলাম আমি। প্রফুল্ল একটি ছোট্ট টিমটিমে লণ্ঠন জেলে আমায় নিয়ে গেল তাদের গৃহের নিকটে। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবারটি বাড়ির বাইরে বেরিয়ে আসো। দেখো আমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। গৃহের অভ্যন্তর থেকে এবার বেরিয়ে এলেন প্রফুল্লের মা কঙ্কাবতী দেবী। তার পরনে ধপধপে সাদা শাড়ি, মাথার চুল কাঁচা পাকা, কপালে শ্বেত চন্দনের তিলক, গলায় তুলসী কাঠের মালা আর দুই হাতে দুটি সোনার বালা। ভদ্রমহিলাকে দেখে আমার ভীষণ ভালো লাগলো। তিনি নত হয়ে আমার পায়ের ধুলো মাথায় নিলেন। মায়ের উদ্দেশ্যে প্রফুল্ল আমার পরিচয় দিয়ে বলল, মা, তোমাকে যেই ঠাকুরমশাইয়ের কথা বলেছিলাম, উনি হলেন সেই বিখ্যাত তারানাথ তান্ত্রিক, যার এতকাল যাবৎ এত প্রশংসা শুনেছি 5 জনের মুখে। আমাদের বড় সৌভাগ্য যে তিনি আমাদের গ্রামের দুর্দশার কথা শুনে ছুটে এসেছেন গায়ের নিরীহ মানুষদের সেই বিপদ থেকে পরিত্রাণ দিতে। আর ব্যক্তিগতভাবে আমাদের ভাগ্য নেহাত কিছু মন্দ নয়। তা না হলে এনার মতন দেবতুল্য মানুষের পায়ের ধুলো আমাদের এই সামান্য বসত ভিটেতে আর কি পড়ে? আজ আমাদের এই বাড়ি, ঘর দুয়ার সব একেবারে ধন্য হয়ে গেল।
প্রফুল্লের কথা শুনে তার মা কঙ্কাবতী দেবী এবার বললেন, আসুন আসুন ঠাকুর মশাই, এভাবে অযথা আর বেশিক্ষণ রাতের আঁধারে গৃহের বাইরে দাঁড়িয়ে থাকবেন না। আপনি ভিতরে ঢুকে আসুন, হাতে মুখে একটু ঠান্ডা জলের ছিটে দিন। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছেন, নিশ্চয়ই আপনারা যথেষ্ট ক্লান্ত ও অবসন্ন। বাবা প্রফুল্ল, তুই বরং ঠাকুর মশাইকে নিয়ে বসার ঘরে যা দেখি, আমি তোদের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, কেমন? আহা কঙ্কাবতী দেবী, আমাকে নিয়ে অযথা এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়বেন না আপনারা, তাহলে কিন্তু আমার ভীষণ খারাপ লাগবে। আমার এতটুকু খিদে পাইনি। হাত পা ধুয়ে আমরা বসার ঘরে যাচ্ছি, আপনি ধীরে সুস্থে আপনাদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসুন, তাড়াতাড়ির বিন্দুমাত্র কিচ্ছু নেই। আচ্ছা বেশ, ঠিক আছে ঠাকুর মশাই, আমি আপনাদের জন্য কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। আমি হাতে মুখে ঠান্ডা জল দিয়ে এবার এসে উপস্থিত হলাম প্রফুল্লদের বসার ঘরে। তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল। ঘরের দেওয়ালে বিচিত্র বর্ণের সব বড় বড় তৈলচিত্র টাঙানো রয়েছে। ঘরের মধ্যিখানে রাখা বিশাল বড় ফুলদানিতে গাঁথা আছে কিছু সুগন্ধি ফুল। সেই ফুলের মিষ্টি সুগন্ধ যেন নেশা ধরিয়ে দেয়। ঘরের মধ্যিখানে জ্বলছে একটি বিশাল ঝাড় লণ্ঠন। কিছুটা সময় বসে অপেক্ষা করার পরেই প্রফুল্ল এসে হাজির হলো আমার কাছে। আমরা দুজনে মিলে এবার টুকিটাকি নানান ধরনের কথাবার্তা বলতে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই প্রফুল্লর মা কঙ্কাবতী দেবী এসে হাজির হলেন সেই ঘরে। তিনি মস্ত বড় কাঁসার থালায় করে আমাদের সামনে এনে রাখলেন ঘিয়ে ভাজা গরম গরম লুচি, কষা আলুর দম আর বড় বাটির এক বাটি ঘরের গোমাতার ঘন দুধ। খাবারের বাহার দেখে আমার চোখ রীতিমতো কপালে উঠল। আমি তার দিকে তাকিয়ে বললাম, এইসব আপনি কি করেছেন কঙ্কাবতী দেবী? এই এত খাবার খাওয়া যায় নাকি? ঠাকুর মশাই, আপনি যতটা পারবেন খান, তারপর না হয় আমরা আপনার ওই খাদ্য প্রসাদ হিসেবে গ্রহণ করব। না না কঙ্কাবতী দেবী, তা হয় না। আমি এই খাদ্য এঁটো করবার আগেই আপনি কিছু লুচি তুলে নিন। এবার খাদ্যে মনোযোগ দিলাম আমি। প্রফুল্লকে বললাম আগামীকাল দিনের বেলায় আমাকে যেন সে একটিবার তাদের গ্রামের শেষ সীমান্তে থাকা ওই শুকনো মরা খালটি দেখাতে নিয়ে যায়। আমি নিজের চোখে পর্যবেক্ষণ করতে চাই সমস্ত কিছু। প্রফুল্ল আমার কথায় সম্মতি জানালো। সেই রাতে আর বিশেষ কিছু খেলাম না আমি। মধুসুন্দরী দেবীর ধ্যান করে কাল ভৈরবকে স্মরণ করে আমি শুয়ে পড়লাম, তবে ঘুম নেমে এলো না কিছুতেই। আসলে তাদের ওই বিলাসবহুল বিছানা, দামি আসবাবপত্র, বড় বড় কাপড়ের নীলচে পর্দা, দেওয়ালে টাঙানো নানান ধরনের বৃহৎ তৈলচিত্র, ফুলদানি প্রভৃতির সকল বিষয়ের মধ্যেই ছিল নিদারুণ আভিজাত্যের ছোঁয়া। তোমরা তো জানোই এই সব আভিজাত্য আমার একদম পোষায় না। গৃহস্থের নরম পালঙ্কের থেকে আমার সব সময় ভালো লাগে মাটির মধ্যে জন্ম নেওয়ার নরম কচি ঘাস কিংবা পরিত্যক্ত ভাঙা মন্দিরের চাতালে রাত্রিবাস করতে। তার পরের দিন কি আপনারা বাঁশবেড়িয়া গ্রামের সেই শুকনো মৃতপ্রায় খালটি দেখতে গেলেন ঠাকুরমশাই? হ্যাঁ, সকালে সূর্যোদয়ের আলো ফোটা মাত্রই আমার ঘুম ভেঙে গেল। শেষ রাতের দিকে একটু চোখ লেগে গিয়েছিল। ঘুম ভাঙাতে আমি উঠে বসলাম। খোলা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরের অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ গ্রাম, বাংলার প্রাকৃতিক দৃশ্য। প্রভাতের শীতল ফুরফুরে বাতাস খোলা জানলা দিয়ে ঢুকে এলো ভিতর পানে। উষাকালের পবিত্র সূর্যের আলোয় ঝলমল করছে দিক বিদিক। ছোট বড় নানান ধরনের নানান জাতের পাখির কিচিরমিচির শব্দে যেন মন ভরে যায় একেবারে। সকালের যাবতীয় প্রাতক্রিয়া সেরে আমি আর প্রফুল্ল মিলে এবার বেরিয়ে এলাম সেই খালটি দেখতে। গ্রামের শেষ সীমান্তে আসা মাত্রই আমার সর্বঙ্গ জুড়ে যেন এক তীব্র বিদ্যুতের তরঙ্গ বয়ে গেল। আমার সারা শরীর জুড়ে অদ্ভুত অনুভূতি খেলে গেল। আমার নাকে এসে ঠেকলো একটি বিজাতীয় গন্ধ। সেই গন্ধের মাত্রা এতটাই বেশি যে তলপেট যেন মোচড় দিয়ে ওঠে। গা গুলিয়ে হুড়হুড় করে বমি করতে ইচ্ছে করে ভীষণ। প্রফুল্লর দিকে তাকে আমি বুঝতে পারলাম যে এই রূপ বিশ্রী গন্ধ টের পাচ্ছে না। আসলে পাবার কথাও নয়, কারণ আমার নাকে যে গন্ধ এসেছে সেটি আসলে এই স্থানের অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে। এরূপ গন্ধ সবাই পায় না, সবার পাওয়ার কথাও নয়। এইসব নানান রকমের কথাবার্তা ভাবতে ভাবতে আমি মগ্ন ছিলাম। ঠিক এমন সময় আমার ভাবনায় ছেদ পড়ল প্রফুল্লের কথায়। ঠাকুরমশাই, সাবধানে সাবধানে আসুন, এই জায়গাটা বড়ই এবড়ো খেবড়ো। হ্যাঁ হ্যাঁ, চলো প্রফুল্ল, আমি সাবধানে যাচ্ছি, তুমি সাবধানে চলো।
আমরা এসে এবার দাঁড়ালাম সেই শুকনো মরা খালের সামনে। চারিদিক জুড়ে কেমন যেন এক অদ্ভুত অন্ধকারের মায়াজাল গোটা জায়গাটিকে বেষ্টন করে রেখেছে। খালের দুই পাড়ে বেড়ে উঠেছে অজস্র বাঁশ গাছ। বাঁশ ঝাড়ে বাতাস ঢুকে মর্মর শব্দের সৃষ্টি করছে বারে বারে। গোটা জায়গা শুকনো পাতায় পরিপূর্ণ। আমি প্রফুল্লের দিকে তাকিয়ে বেশ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার প্রফুল্ল? তুমি যে বললে এখানে নাকি কোনো ভয়ানক প্রেতাত্মার বাস, এই খালের ধারে যেই মানুষ এসে দাঁড়ায় তাদেরকেই টেনে এসে নিয়ে যায় খালের মধ্যে ওই পাঁকের ভিতর। কি ব্যাপার? সেরকম কিছু তো লক্ষ্য করছি না। আসলে ঠাকুরমশাই, দিনের বেলায় এই জায়গায় কোনো কিছু আপনি লক্ষ্য করবেন না। বোধহয় দিনের বেলায় সেই অশুভ প্রেতাত্মা জাগরিত হয় নাই এই খালের মধ্যে। আপনাকে আসতে হবে রাতের অন্ধকারে। রাতের বেলায় যদি আপনি আসেন তাহলে সেই ভয়ানক প্রেতাত্মার মুখোমুখি হবেন। বেশ, ঠিক আছে প্রফুল্ল, চলো এখন তবে আমরা ফিরে যাই। রাতের বেলায় আবার এখানে আসবো, তখন আর তোমাকে আসতে হবে না। তোমার আসার আর বিন্দুমাত্র প্রয়োজন নেই, কারণ এই স্থানের ঠিকানা ভালো করে আমি চিনে নিয়েছি। রাতের আধারে আমি একলাই আসতে পারবো। আমার এই কথা শুনে বেশ ঘাবড়ে গেল প্রফুল্ল। সে আমার দিকে তাকিয়ে বিস্ময়ের সাথে বলল, এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? রাতের অন্ধকারে একলা আসবেন এই স্থানে? এই যে সাংঘাতিক কথা! আপনি আপনি জানেন না ঠাকুরমশাই, সেই ভয়ানক অশুভ প্রেতাত্মা ঠিক কতখানি ভয়ানক। ইতিমধ্যে সে আমাদের গ্রাম সহ আশেপাশের বিভিন্ন গ্রামের একাধিক মানুষের প্রাণ হরণ করেছে। শুধু মানুষই নয়, কত শত অবলা পশু পাখি তলিয়ে গেছে চিরতরের জন্য। যদি যদি আপনার কোনো বিপদ ঘটে তাহলে যে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তাছাড়া সমাজের কাছে মুখ দেখানোর কোনো উপায় থাকবে না আমার। আমি বলি কি ঠাকুরমশাই, আপনার সাথে বরং আমিও আসবো রাতের বেলায় এই খালের ধারে। আপনার যদি কোনো বিপদ হয় তাহলে আমি অন্তত আপনাকে রক্ষা করার চেষ্টাটুকু করতে পারবো। না 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 প্রফুল্ল, তা হয় না, কখনোই তা হয় না। তুমি আমাকে নিয়ে এতটুকু চিন্তা করো না, কারণ চিন্তা করার মতন কোনো বিষয় ক্ষেত্রে নেই। আমি এর আগেও অনেক অনেক ভয়ানক ভূত প্রেত পিশাচ পিশাচিনী চক্ষুদক্ষের মুখোমুখি হয়েছি। আমি গাত্রবন্ধন করে নেব আগে থেকেই। তাছাড়া আমার পরমেশ্বর কালভৈরব এবং মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে আমার মাথায়। তারা সব সময় আমাকে রক্ষা করেন, আমার কোনো বিপদ হবে না। বরং তুমি আমার কথা না শুনে স্থান এলে তুমি নিজেই বিপদে পড়বে, আর আমি সেটা কখনো কোনো মতেই চাই না। তোমার বাড়িতে তোমার বৃদ্ধা বিধবা মা রয়েছেন, রাতের বেলায় তাকে একলা রাখাটাও ঠিক হবে না। তাই আজ রাতে ঠিক মধ্য সময় আমি সম্পূর্ণ একলা আসবো স্থানে। চলো এখন আমরা বরং ফিরে যাই। আমার এ কথা এবার মেনে নিল প্রফুল্ল। সে আর আমাকে কোনোরূপ জোর করল না। রাতের বেলায় আমার সাথে আসার জন্য আমি আর প্রফুল্ল মিলে এবার হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম তাদের গৃহে। অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যার অন্ধকার নেমে রাত্রি ক্রমে গভীর হবার জন্য। এতদূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই আবার বেশ কিছুটা সময়ের জন্য একটু থামলেন। আমি আর কিশোরী নির্বাকভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। আমাদের উভয়ের মুখে যেন হাজারটা প্রশ্ন একসাথে উকি মারছিল। ঠাকুরমশাই বোধহয় বুঝতে পারলেন আমাদের সেই কৌতূহল। আমরা দেখলাম তার ঠোঁটের কোণে এক সামান্য সূক্ষ্ম হাসি খেলে গেল। বাইরের প্রকৃতি জুড়ে তখন রীতিমতন বেশ আঁধার ঘনীভূত হয়েছে। তিমিরাচ্ছন্ন প্রকৃতি আচমকা হঠাৎ করে কয়েক মুহূর্তের জন্য সাদাটে বিদ্যুতের আলোয় একেবারে ঝলসে উঠল। আমি আর কিশোরী দ্রুত হাতে আমাদের কান চাপা দিলাম, আর সাথে সাথেই বিকট শব্দের বজ্রপাত ঘটল কাছে পিঠে কোথাও। কিশোরী আমার আরও কাছে এসে একেবারে গা ঘেঁষে বসল। তারপর ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল, বলুন ঠাকুরমশাই, তারপরে ঠিক কি ঘটলো সে কথা বলুন। তা শোনার জন্য আমাদের মন বড় ব্যাকুল হয়ে পড়েছে। বলছি এত তাড়াতাড়ি ধৈর্যচ্যুত হয়ে পড়লে কি আর চলে হে? গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সেই রাতে আমি প্রফুল্ল এবং তার মাকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম বাঁশবেড়িয়া গ্রামের রাস্তায়। গ্রামের নৈশ পথে পা রাখতেই আমি দেখলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, যা দেখে পরিষ্কার বোঝা যায় অমাবস্যার বেশি দূরে নয়। আকাশের দিকে তাকিয়ে দেখলাম এক টুকরো লাল চাঁদের ফালি মধ্য আকাশে বিরাজমান। চাঁদের চারপাশ ঘিরে রয়েছে চাপচাপ মেঘের স্তর। আকাশের বিভিন্ন দিকে কয়েকটি নিষ্প্রভ নক্ষত্র যেন বহু কষ্টে মুখ তুলেছে কোনো রকমে। কোথাও কোনোখানে আলোর এতটুকু চিহ্ন মাত্র নেই, যেন আমি পৃথিবী নয় অন্য কোনো এক জগতের মধ্যে এসে পড়েছি।
দূর দূরান্তের বিশাল গগনচুম্বী বৃহদাকারের বৃক্ষ রাশির দল এমন আঁধারের মধ্যে বিভৎস ভয়ানক রূপ ধারণ করে যেন দাঁড়িয়ে আছে। একটা নিশাচর পাখি ডাকতে ডাকতে মাথার উপরের আকাশে কয়েকবার পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল আঁধারের মধ্যে। ঠান্ডা বাতাসে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘাড়ের যাবতীয় লোমকূপ মুহূর্তের মধ্যে কেমন যেন খাড়া হয়ে গেল। মনে মনে আমি কাল ভৈরবকে স্মরণ করে এবার পা বাড়ালাম সেই খালের দিকে। দিনের বেলায় যেই পথঘাট দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, অথচ সেই একই পথঘাট রাতের অন্ধকারে দেখে কিরকম যেন ভয় ভয় লাগলো। শূন্য পাতার উপর মর্মর শব্দ তুলে আমি এসে দাঁড়ালাম সেই খালের সম্মুখে। আমার মনে হলো বিশাল বিশাল বাঁশ গাছগুলো যেন এলোমেলোভাবে মাথা নাড়িয়ে আমায় আহ্বান জানালো তাদের নিকটে যাবার জন্য। তাদের অপর প্রান্ত থেকে ভেসে এলো একদল শৃগালের বিভৎস হুঙ্কার ধ্বনি। আমি মোহগ্রস্তের মতো এগিয়ে গেলাম সেদিক পানে। তারানাথ, তারানাথ, তোমার কোনো ভয় নেই, তুমি এগিয়ে যাও, আমি সব সময় তোমার সাথেই রয়েছি। কথাগুলো কানে আসতেই বিদ্যুৎ বেগে আমি পিছন ফিরে তাকালাম। না, কোথাও কোনো মানুষ নেই। অথচ তা সত্ত্বেও আমার মনে হলো কোনো এক পুরুষের কণ্ঠে আমি যেন শুনলাম কেউ আমাকে আমার নাম ধরে বলছে। কোনো ভয় নেই আমার। আমি যেন এগিয়ে যাই ওই শুকনো খালের দিকে। এতি অতি দৃষ্টিতে ভালোভাবে চারপাশ দেখেও যখন কাউকে আমি দেখতে পেলাম না, তখন আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি, কিংবা এসব আমার মনের ভুল হবে হয়তো। কিন্তু সেদিকে বিশেষ ভ্রুক্ষেপ না দিয়ে আমি আবার হাঁটতে শুরু করলাম। ফের দ্বিতীয়বারের জন্য পিছন থেকে ভেসে এলো সেই ভারী পুরুষালী কণ্ঠস্বর। তোমার কোনো চিন্তা নেই তারানাথ, তুমি সম্পূর্ণ নির্ভয়ে এগিয়ে চলো, আমি রয়েছি তোমার সাথে। তোমার বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষের একবার ভুল হতে পারে, কিন্তু বারবার নয়। আমি আবার এতটুকু সময় বিলম্ব না করে ঘাড় ঘুরিয়ে তাকালাম পেছনের দিকে। আর এবার আমার মনে হলো অন্ধকারের মধ্যে নীলচে একটা আলোর বলয় চোখে প্রবেশ করলো গাছের অন্তরালে। আমার মনের মধ্যে হঠাৎ করে কোথা থেকে যেন এক অপরিসীম সাহস এসে হাজির হলো। আমি এবার গিয়ে দাঁড়ালাম সেই খালের একেবারে ধারে। বাঁশ ঝাড়ের পাতা তুলে উঠল, আর সাথে সাথেই ভেসে এলো শৃগালের রক্ত জল করা হুঙ্কার ধ্বনি। এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি সেই প্রেতাত্মার দর্শন পেলেন? খালের মধ্যে থাকা থকথকে পাঁকের ভিতর এবার একটা বিকট অট্টহাসি উঠে এলো। দীর্ঘক্ষণ আধারে থাকার কারণে অন্ধকারে ততক্ষণে আমার চোখ সয়ে গেছে পুরোপুরি ভাবে। আমি দেখলাম পাঁকের ভিতর থেকে এবার উঠে এলো দুটি বিভৎস সাদা হাড়ের হাত। সেই হাত দুখানি গিয়ে সে আমার পা জড়িয়ে ধরলো শক্তভাবে। ঠাকুরমশাই, এই আপনি কি বলছেন? ওই ভয়ানক প্রেতাত্মার হাড়ের হাত পাকের ভিতর থেকে উঠে এসে আপনার দুই পা জড়িয়ে ধরল? তার মানে সেই ভয়ানক অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে সক্ষম হয়েছিল আপনার ওই গাত্রবন্ধন থাকা সত্ত্বেও? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি? সেই হাড়ের হাত যে শুধু আমার দুই পা নাগবাসের মতো শক্তপোক্তভাবে জড়িয়ে ধরলো তাই নয়, আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে গেল সেই খালের দিকে। আসলে আমি ঘুণাক্ষরেও ভাবতেই পারিনি যে সেই ভয়ানক প্রেতাত্মার অশক্তি ছিল অধিক, যেই কারণে সে আমার গাত্রবন্ধন থাকা সত্ত্বেও আমার শরীর স্পর্শ করতে সক্ষম হয়েছিল। টানা হিচড়ায় আমার কাঁধের ঝোলা ততক্ষণে পড়ে গেছে বহু দূরে, আর আমি নেমে এসেছি খালের বেশ অনেকটা গভীরে। ওই ঝোলার মধ্যে রাখা ছিল একখানি শুকনো মোড়া গাছের ডাল। সেই ভয়ানক অশুভ শক্তিকে ধ্বংস করতে হলে সেই ডালটির প্রয়োজন, অথচ আমি শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই ওই ঝোলাখানার নাগাল পেলাম না। ঘোর সংকটে পড়লাম আমি। এই প্রেতাত্মাকে জব্দ করতে হলে যেভাবেই হোক আমার কাঁধের ওই ঝোলাটিকে আমাকে পেতেই হবে, অথচ সেই প্রেতাত্মা নিমেষের মধ্যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই খালের মধ্যে। ক্রমাগত আরো 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 গভীরে তলিয়ে যাচ্ছি আমি। মাটিতে পড়ে থাকা ঝোলা থেকে আমার দূরত্ব প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে। আমি দুই চোখ বুঝে মনে মনে কাল ভৈরবের স্মরণ করলাম। নিজেকে বড় অসহায় বলে মনে হলো আমার। ওরে বাবা, এ যে দেখি মহা সংকটের মধ্যে আপনি পড়েছিলেন। হ্যাঁ, তা বলতেই পারো। সংকট বলে সংকট, তবে ওই যে আমার ভরসা ছিল আমার পরমেশ্বরের উপর। আমি দেখলাম শেষমেশ তিনি আমায় রক্ষা করলেন। জঙ্গলে আসার সময় যে ভারী পুরুষের কণ্ঠ আমার কর্ণগোচর হয়েছিল তা ছিল কাল ভৈরবের। খালের ঠিক উপরে এক নীলচে আলোর বলয় আবির্ভূত হলো সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে। সেই আলোর বৃত্তের মধ্যে থেকে ধীরে ধীরে এবার বেরিয়ে এলেন একজন পূর্ণবয়স্ক চেহারার মানুষ। তার মাথার লম্বা লম্বা চুলের জটা, নীলাভ বর্ণের গলায় জড়ানো বিষধর সাহাপ রুদ্রাক্ষের মালা, তার সারা শরীরে শ্মশানের ভস্মীভূত ছাই লেপা আর কোমরে জড়ানো ভাগ ছাল।
আমার 2 চোখ বেয়ে অশ্রুবারি গড়িয়ে পড়ল। কোনো ক্রমে 2 হাত একত্রে জোড় করলাম আমি। তিনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে তো আমি বলেইছিলাম তারানাথ, ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। আমি সব সময় সকল স্থানে রয়েছি তোমার সাথে। তুমি যখনই সংকটে পড়বে তখনই আমি উপস্থিত হব। কাল ভৈরবের দেহ হতে এবার এক নীলাভ আলোর তেজ এসে পতিত হলো খালের মধ্যে, আর তৎক্ষণাৎ সেই প্রেতের অট্টহাসি পরিণত হলো বিকট চিৎকারে। আমার 2 পা থেকে আলগা হয়ে এলো তার হাড়ের হাত দুটি খসে পড়ল মাটিতে। নিচের দিকে তাকিয়ে দেখলাম সেই ভয়ানক প্রেতের 2 হাতে দাউ দাউ করে জ্বলছে আগুন। এক সময় সেই হাড়ের হাত পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেল। বিকট গগন কাঁপানো অট্টহাসি মিলিয়ে এলো ক্ষণিক মুহূর্তের মধ্যেই। ধীরে ধীরে বাতাসের সাথে অদৃশ্য হয়ে গেল কাল ভৈরব। আমি উঠে এলাম খালের উপর, নিকটবর্তী পুকুরে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিলাম। পরের দিন ভোরের আলো ফুটলে আমি আবার ফিরে এলাম প্রফুল্লদের ঘরে। আমাকে দেখে প্রফুল্ল অত্যন্ত খুশি হয়ে পড়ল। রাতের সমস্ত ঘটনার কথা আমি তাকে খোলসা করে খুলে বললাম। আর এভাবেই সেবার বাঁশবেড়িয়া গ্রামের মানুষেরা সেই মরা খালের ভয়ানক প্রেত আতঙ্কের হাত থেকে নিস্তার পেয়েছিল কাল ভৈরবের সহায়তায়। সেখানে আরো বেশ কয়েকটা দিন কাটিয়ে তারপর আমি আবার আমার নিজ গৃহে ফিরে এসেছিলাম। তা কি হে কিশোরী, কেমন লাগলো আজকের এই কাহিনী? আশা করি বেশ ভালোই লেগেছে, কি বলো? কি যে বলেন ঠাকুরমশাই, এ আবার জিজ্ঞেস করার মতন কোনো কথা নাকি? আপনি আমাদের কোন কাহিনীর কথা বলে শুনিয়েছেন যা আমাদের ভালো লাগেনি আজ পর্যন্ত? না না, তেমনটা হয়নি কখনো, কোনো বারের জন্য। আপনার বলা আজকের এই বাঁশবেড়িয়া গ্রামের মরা খালের গল্পটিও আমাদের বেশ ভালো লেগেছে। চলো ভায়া কিশোরী, আজকের মতন তো গল্প এখানেই শেষ। এবার তাহলে আমাদের ওঠা দরকার। এই সময়ে বৃষ্টির মাত্রা কিছুটা ধরে এসেছে, এখন বরং দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই মঙ্গল। হ্যাঁ ভাই, তাই চলো। কথাখানা তুমি ঠিকই বলেছ, এবার আমাদের বেরিয়ে পড়াই ভালো। ঠাকুরমশাই, আজকের মতন আমরা এলাম, তাহলে আবার অন্য কোনো দিন আসবো না হয়। এই কথা বলে ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম রাস্তায়। তারপর জলে জমা রাস্তার বুকে ছপছপ শব্দ তুলে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মরা খালের আতঙ্ক। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।